ডিয়ার স্টুডেন্ট, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হলো ট্যাগ কোশ্চেন। আসলে ট্যাগ কোশ্চেন শব্দটা বিভিন্ন গ্রামারে বিভিন্ন রকম দেখা যায়। কোথাও আছে লেখা ট্যাগ কোশ্চেন, আবার কোথাও আছে কোশ্চেন ট্যাগ। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, জিনিস একই। আসলে ট্যাগ কোশ্চেনটা হচ্ছে আমেরিকান টার্ম, আর এটা হচ্ছে ব্রিটিশ টার্ম। বাংলাদেশে যেটা প্রচলিত আছে, আসলে বাংলাদেশের মানুষ যখন ইংলিশে কথা বলে তখন কিন্তু আমরা ব্রিটিশ টার্মটাকে ইউজ করি, কিন্তু এই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আমেরিকান টার্মটাকে ইউজ করতেছি, ট্যাগ কোশ্চেন বলি। এর কারণ হচ্ছে আমেরিকান কিছু কিছু জিনিস আমাদের মধ্যে ব্রিটিশদের মধ্যে ঢুকে গেছে, বিধায় আমরা এটাকে ট্যাগ কোশ্চেন বলি। এ প্যাসেজ টু ইংলিশ গ্রামার নামে একটা জাকির হোসেনের গ্রামার আছে, ওখানে কিন্তু কোশ্চেন ট্যাগ দিয়েই আলোচনা করা আছে। তোমরা অবাক হয়ে যাবা যে এই ট্যাগ কোশ্চেনের একটা অপর নাম আছে, সেটা হলো টেল কোশ্চেন। এই টেল মানে কি? লম্বা বা লেজ। আমরা এই ট্যাগ কোশ্চেনটা একটা সেন্টেন্সের শেষের দিকে ইউজ করি, এই জন্য এই ট্যাগ কোশ্চেনের অপর নাম হচ্ছে টেল। আমরা জানি যে কোনো একটা কাজ করতে গেলে আমাদের কিছু যন্ত্রাংশ লাগে, কিছু উপকরণ লাগে, আর এই ট্যাগ কোশ্চেন করতে গেলেও কিছু আমাদের পূর্ব জ্ঞান লাগবে। যেমন হচ্ছে টেন্স অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব লাগবে, যেমন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, এগুলোর অক্সিলারি ভার্বগুলো জানতে হবে। আমি এই অক্সিলারি ভার্বগুলো সুন্দর করে ছক আকারে তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই। আর হচ্ছে এই ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের প্রাথমিক কিছু ধারণা থাকতে হবে যে কোথায় কমা দেব, কোথায় প্রশ্নবোধক দেব। অনেকেই প্রশ্ন করেন থাকেন যে প্রশ্নপত্রে যখন আমরা অ্যান্সারে লিখব এই ট্যাগ কোশ্চেন, আমরা কি শুধু শেষেরটুকু দেব? যে আমরা যদি এরকম দেই, শুধু ডন্ট ইউ দিলাম, এতটুকু দিলাম, গোটাটা লিখলাম না, এই যে 1 নাম্বার দিয়ে আমরা এতটুকু দিলাম। আসলে এভাবে যদি আমরা ট্যাগ কোশ্চেন লিখি তাহলে কিন্তু স্যার কেটে দিবেন। তখন আমরা ভাববো যে আমি তো 5টা ট্যাগ কোশ্চেন ঠিক রেখেছিলাম, কিন্তু স্যার কেন কেটে দিচ্ছে? আসলে আমাদের পুরোটা লিখতে হবে। এরকম কিছু প্রাথমিক বিষয় আছে ট্যাগ কোশ্চেন সংক্রান্ত, এগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই। বন্ধুরা, আমি বলছিলাম যে ট্যাগ করতে গেলে কিছু আমাদের জিনিস অবগত থাকতে হবে। ট্যাগ কোশ্চেনের বৈশিষ্ট্যসমূহ কী জানতে হবে। প্রথমত হচ্ছে ট্যাগগুলি অবশ্যই স্টেটমেন্টের শেষে বসে। একটা এক্সাম্পল দিছি, জাস্ট দেখেন, হি ইজ লাকি, এই যে শেষে বসবে আমাদের ট্যাগ, এটা স্টেটমেন্ট, এর শেষে বসবে। 2 নম্বরে বলা আছে ট্যাগ কোশ্চেনের পূর্বে কমা দিতে হবে। এই যে ট্যাগ কোশ্চেন, এটা তার পূর্বে আমরা কমা দিয়ে দিয়েছি, এবং পরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, পরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছি। এর 3 নম্বরে বলা হয়েছে ট্যাগ কোশ্চেন এর ভার্ব তার সাবজেক্টের আগে বসে। ট্যাগ কোশ্চেনের ভার্ব এখানে বসবে, তারপরে কিন্তু সাবজেক্ট বসবে। এরপরে বলা আছে যে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের পূর্বে ট্যাগ নেগেটিভ হয়। যেমন এই সেন্টেন্সটা, হি ইজ লাকি, আমরা জানি যে একটা সেন্টেন্স 2 ধরনের হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। উই নো দ্য হি ইজ লাকি, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এর যখন আমরা ট্যাগ করব, এর ট্যাগটা হবে নেগেটিভ। ইজ নট, এর সংক্ষিপ্ত রূপগুলো আমাদের জানতে হবে। ইজেন্ট, হি, তাহলে হি ইজ লাকি, এটা অ্যাফার্মেটিভ, যার কারণে আমরা এখানে কি করলাম? নেগেটিভ করলাম। এরপরে বলা আছে যে নেগেটিভ স্টেটমেন্টের ট্যাগ কোশ্চেন করতে হলে অ্যাফার্মেটিভ হবে। যেমন হি ইজ নট লাকি, তাহলে এখানে এই সেন্টেন্সটা কি? নেগেটিভ হওয়ার কারণে এখানে হবে ইজ হি। এরপরে বলা আছে ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট সর্বদাই প্রোনাউন হয়।
দেখেন আমরা এখানে যদি নাম থাকতো তদুপরিও কিন্তু এখানে প্রোনাউন হতো, হি ইউজ করতাম। এখানে যদি করিম থাকতো তাহলে এখানে হি হতো, এখানে কিন্তু করিম লেখা যাবে না। এখানে যদি রহিম থাকতো তাহলে রহিম লেখা যাবে না। অর্থাৎ সাবজেক্ট যদি নাম হয় তাহলে অবশ্যই এর প্রোনাউন ইউজ করতে হবে, নাউন ইউজ করা যাবে না। আমরা হয়তো বা বিষয়টা ক্লিয়ার হয়েছি যে ট্যাগ কোশ্চেন আমরা যখন করতে যাব অবশ্যই আমাদের প্রথমে ফলো করতে হবে যে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে, আর যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের নেগেটিভ করতে হবে। অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে আমি ভার্ব টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্ব বসাতে হয় এ বিষয়ে সুন্দর করে একটা চার্টের আকারে তুলে ধরবো। আসলে টেন্সকে ইংলিশ গ্রামারের সোল বলা হয়। মানুষের আত্মা ছাড়া যেমন বডির কোনো মূল্য থাকে না, আসলে ইংলিশ গ্রামারে যদি আমরা টেন্স সম্পর্কে ভালো না জানি তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করতে পাবো না, আমরা ভয়েস করতে পাবো না, আমরা ন্যারেশন করতে পাবো না। এক কথায় আমরা ইংলিশের একটা সেন্টেন্স সুন্দর করে লিখতে পারবো না। এই জন্য আমাদের আসলে টেন্স সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে। তাহলে ট্যাগ কোশ্চেন করতে গেলেও টেন্সের গুরুত্ব কিন্তু কম নয়। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো আমাদের জানতে হবে। যদি একটা স্টুডেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি জানে না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি জানে না, তাহলে সে কিন্তু ট্যাগ কোশ্চেন করতে পারবে না। এর জন্য আমাদের টেন্স বেসড যে গুরুত্বপূর্ণ টেন্সগুলো আছে আমরা জানি যে টেন্স হলো 12 প্রকার। আসলে সবগুলো লাগে না, বেশ কয়েকটা হলেই হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ, এটা কিন্তু আমাদের জানতে হবে। এটা কিন্তু শর্ট করে লিখতে হবে, ডন্ট বা ডাজন্ট। আমরা যদি এটা বোল্ড করে লিখি ডু নট তাহলে কিন্তু কাটা যাবে, এটা কিন্তু হবে না। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব আমরা জানি ডিড, তাহলে লিখতে গেলে লেখা লাগবে আমাদেরকে ডিডেন্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব শ্যাল উইল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড। অনুরূপভাবে প্রত্যেকটা টেন্সের অক্সিলারি ভার্বগুলো আমাদের জানতে হবে এবং এর যে শর্ট রূপগুলো আছে আমাদের প্রত্যেকটা টেন্সের অক্সিলারি ভার্ব জানতে হবে এবং এর শর্ট রূপগুলো জানতে হবে। এছাড়া আমাদের যে মডেল অক্সিলারিগুলো আছে এই যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোরও শর্ট রূপগুলো আমাদের জানতে হবে। যেমন একটা এক্সাম্পল দিলে আমরা ক্লিয়ার হব বিষয়টা। হি গোজ টু স্কুল, এই সেন্টেন্সটা আসলে আমাদের প্রথমে বুঝতে হবে এটা কোন টেন্সে আছে। যদি কেউ ধারণা করে যে এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে ভেবে এখানে যদি ডিডেন্ট দেয় তাহলে সেন্টেন্সটা কাটা যাবে। তার কারণ এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি এটা আমাদের জানতে হবে। এখানে বলা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। আচ্ছা, ডু আর ডাজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন ভার্বে সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ডাজ ইউজ হয়, আর যখন অন্য কিছু হয় তখন কিন্তু ডু ইউজ হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারছি। আর একটা জিনিস স্পষ্ট করে দেই তোমাদের জন্য, আমি, আমরা, তুমি, তোমরা, এই যে 4টি শব্দ, এই 4টি শব্দ বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সবই কিন্তু থার্ড পারসন। এখন সিঙ্গুলার নাম্বার কি না এটা আমাদের দেখতে হবে। তাহলে আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে কি হিয়া আছে? নাই। তাহলে বোঝা যাচ্ছে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ ব্যবহার হয়, আর ডাজের শর্ট রূপ হচ্ছে ডাজেন্ট। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, হি গোজ টু স্কুল, তাহলে এটা ডাজেন্ট হি। আমরা অবশ্যই প্রোনাউন ইউজ করব। তারপরে সেন্টেন্সটা দেখেন, দে অ্যাট রাইস, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে আমাদের জানতে হবে। তাহলে আমরা জানি ইট অ্যাট ইটেন, তাহলে এই সেন্টেন্সটা ভার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, আর এর শর্ট রূপ কি? ডিডেন্ট। তাহলে আমরা কি ইউজ করব এখানে? ডিডেন্ট দে। বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা এখানে লিখছি যে শি ডাজ নট প্লে ফুটবল, তাহলে এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? এও কিন্তু আমাদের বুঝতে হবে। এই সেন্টেন্সটা বোঝা যাচ্ছে এই সেন্টেন্সটা নেগেটিভ। যখন নেগেটিভ হবে আমি ইতিপূর্বেই বলছি যে তখন অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে কি হবে? ডাজ শি।
আমরা যদি এখানে আবার ডু শি দেই তাহলে কিন্তু হবে না, তার কারণ হচ্ছে শিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করতে গেলেও টেন্স লাগবে এবং টেন্সের অক্সিলারি ভার্বগুলো জানতে হবে এবং টেন্স চিনতে হবে, কোন সেন্টেন্সটি কোন টেন্সে আছে এটা কিন্তু আমাদের জানতে হবে, এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা এটা আমাদের জানতে হবে। এর পাশাপাশি আমাদের আর একটা বিষয় জানতে হবে যে সাবজেক্টের যদি নাম থাকে তাহলে ওটা প্রোনাউন হবে, ও নাম লেখা যাবে না। ইনশাআল্লাহ বুঝতে পেরেছি।